এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ইউরোপ প্রবাসীর পত্রের 10ম পত্র। ক্রিসমাস ফুরলো, আবার দেখতে দেখতে আর একটা উৎসব এসে পড়ল। আজ নূতন বর্ষের প্রথম দিন, কিন্তু তার জন্য কিছুই গোলমাল দেখতে পাচ্ছি না। নূতন বৎসর যে এখানে এমন নিঃশব্দ পদসঞ্চারে আসবে তা জানতেম না। শুনেছি ফ্রান্সে লোকে নূতন বৎসরকে খুব সমাদরের সঙ্গে আহ্বান করে। কাল পুরাতন বৎসরের শেষ রাত্রে আমাদের প্রতিবেশীরা বাড়ির জানলা খুলে রেখেছিল, পাছে পুরনো বৎসর ঘরের মধ্যে আটকা পড়ে থাকে, পাছে নূতন বৎসর এসে জানলার কাছে বৃথা ঘুরে ঘুরে বেড়ায়। টর্কি থেকে বহুদিন হলো আমরা আবার লন্ডনে এসেছি। এখন আমি কর পরিবারের মধ্যে বাস করি। তিনি, তার স্ত্রী, তাদের 4 মেয়ে, 2 ছেলে, 3 দাসী, আমি ও টেবি বলে এক কুকুর নিয়ে এই বাড়ির জনসংখ্যা। মিস্টার ক একজন ডাক্তার। তার মাথার চুল ও দাড়ি প্রায় সমস্ত পাকা, বেশ বলিষ্ঠ ও সুশ্রী দেখতে। অমায়িক স্বভাব, অমায়িক মুখশ্রী মিসেস ক আমাকে আন্তরিক যত্ন করেন। শীতের সময় আমি বিশেষ গরম কাপড় না পরলে তার কাছে ভর্ৎসনা খায়। খাবার সময় যদি তার মনে হয় আমি কম করে খেয়েছি, তাহলে যতক্ষণ না তার মনের মতো খাই ততক্ষণ পীড়াপিড়ি করেন। বিলেতে লোকে কাশিকে ভয় করে। যদি দৈবাত আমি দিনের মধ্যে 2 বার কেশেছি, তাহলেই তিনি জোর করে আমার স্নান বন্ধ করান, আমাকে 10 রকম ওষুধ গেলান। শুতে যাবার আগে আমার পায়ে খানিকটা গরম জল ঢালবার বন্দোবস্ত করেন, তবে ছাড়েন। বাড়ির মধ্যে সকলের আগে বড় মিস ক ওঠেন। তিনি নিচে এসে ব্রেকফাস্ট তৈরি হয়েছে কিনা তদারক করেন। অগ্নিকুণ্ডে 2-4 হাতা কয়লা দিয়ে ঘরটি বেশ উজ্জ্বল করে রাখেন। খানিক বাদে সিঁড়িতে একটা দুধদার পায়ের শব্দ শুনতে পাওয়া যায়। বুড়ো ক শীতে হি হি করতে করতে খাবার ঘরে এসে উপস্থিত। তাড়াতাড়ি আগুনে হাত পা পিঠ বুক তাতিয়ে খবরের কাগজ হাতে খাবার টেবিলে এসে বসেন। তার বড় মেয়েকে চুম্বন করেন। আমার সঙ্গে সুপ্রভাত অভিবাদন হয়। লোকটা প্রফুল্ল। আমার সঙ্গে খানিকটা হাসি তামাশা হয়। খবরের কাগজ থেকে এটা ওটা পড়ে শোনান। তার 1 পেয়ালা কফি শেষ হয়ে গেছে, এমন সময়ে তার আর 2টি মেয়ে এসে তাকে চুম্বন করলেন। তাদের সঙ্গে তার বন্দোবস্ত ছিল যে তারা যেদিন মিস্টার কর আগে উঠবেন, সেদিন মিস্টার ক তাদের 5 শিকে পুরস্কার দিবেন, আর যেদিন মিস্টার ক তাদের আগে উঠবেন, সেদিন তাদের 4 আনা দণ্ড দিতে হবে। যদিও এত অল্প দিতে হতো, তবু তাদের কাছে প্রায় 2-3 পাউন্ড পাওনা হয়েছে। রোজ সকালে পাওনাদার পাওনার দাবি করেন, কিন্তু দেনদাররা হেসে উড়িয়ে দেন। ক বলেন, এ ভারী অন্যায়। আমাকে মাঝে মাঝে মধ্যস্থ মেনে বলেন, আচ্ছা মিস্টার টি, তুমিই বলো, এরকম ডেট অফ অনার ফাঁকি দেওয়া কি ভদ্রতা? যা হোক, পরিশোধের অভাবে পাওনা বেড়েই চলেছে। তারপরে মিসেস ক এলেন। আমাদের ব্রেকফাস্ট প্রায় 9:30টার মধ্যে শেষ হয়। বাড়ির বড় ছেলে আগে খাওয়া সেরে কাজে গিয়েছেন, আর মিস্টার কর ছোট ছেলেটি ও ছোট মেয়েটি অনেকক্ষণ হলো খাওয়া শেষ করেছে। একজনের কথা বলতে ভুলে গিয়েছি। টেবি কুকুরটি অনেকক্ষণ হলো এসে আগুনের কাছে বসে আছে। ছোট্ট কুকুরটি ঝাঁকড়া ঝাঁকড়া রোঁয়াতে চোখ মুখ ঢাকা। বুড়ো হয়েছে, আর তার একটা চোখ কানা হয়ে গেছে। আদর পেয়ে পেয়ে এই ব্যক্তির অভ্যাস হয়েছে নবাবী চাল। ড্রয়িং রুম ছাড়া অন্য কোনো ঘর তার মনে বসে না। ঘরের সকলের চেয়ে ভালো কেদারাটিতে অম্লান বদনে লাফিয়ে উঠে বসে। একপাশে যদি আর কেউ এসে বসলো, অমনি সে সদর্পে পাশের কৌচটির উপরে গিয়ে বসে পড়ে। সকালবেলায় ব্রেকফাস্টের সময় তার 3টি বিস্কুট বরাদ্দ। সেই বিস্কুটগুলি নিয়ে খাবার ঘরে বসে থাকে, যতক্ষণ আমি গিয়ে সেই বিস্কুটগুলি নিয়ে তার সঙ্গে খানিকটা খেলা করি। একবার তার মুখ থেকে কেড়ে নিই, একবার গড়িয়ে দিই। আগে যখন আমার উঠতে দেরি হতো, সে তার বরাদ্দ বিস্কুট নিয়ে আমার শোবার ঘরের কাছে বসে ঘেউ ঘেউ করত। কিন্তু
কিন্তু গোল করলে বিরক্ত হতুম দেখে সে এখন আর ঘেউ ঘেউ করে না। আস্তে আস্তে পা দিয়ে দরজা ঠেলে, যতক্ষণ না দরজা খুলে দিই চুপ করে বাইরে বসে থাকে। দরজা খুলে ঘর থেকে বেরোলেই লাফিয়ে ঝাঁপিয়ে লেজ নেড়ে উৎসাহ প্রকাশ করে। তারপরে একবার বিস্কুটের দিকে চায়, একবার আমার মুখের দিকে। যা হোক, 9:30টার মধ্যে ব্রেকফাস্ট শেষ হয়। তারপরে হাতে দস্তানা পরা গৃহিণী দাসীদের নিয়ে তার চৌতলা থেকে একতলা পর্যন্ত জিনিসপত্র গুছিয়ে ঘরদ্বার পরিষ্কার ও গৃহকার্য তদারক করে ওঠা নামাই প্রবৃত্ত। একবার রান্নাঘরে যান, সেখানে শাকওয়ালা, রুটিওয়ালা, মাংসওয়ালার বিল দেখেন, দেনা চুকিয়ে দেন। মাঝে মাঝে উপরে এসে কর্তার সঙ্গে গৃহকার্যের পরামর্শ হয়। রান্নাঘরের উপকরণ পরিষ্কার আছে কিনা ও যথাস্থানে তাদের রাখা হয়েছে কিনা দেখেন। ভালো মাংস এনেছে কিনা, ওজনে কম পড়েছে কিনা তদন্ত করেন। রাঁধুনির সঙ্গে মাঝে মাঝে যোগ দেন। এই রকম ব্রেকফাস্টের পর থেকে প্রায় বেলা 1টা-1:30টা পর্যন্ত তাকে নানাবিধ কাজে ব্যস্ত থাকতে হয়। মাঝে মাঝে তার সঙ্গে তার বড় মেয়ে যোগ দেন। মেজ মেয়ে প্রত্যহ একটি ঝাড়ন নিয়ে ড্রয়িং রুম সাফ করেন। দাসীরা ঘর ঝাড় দিয়ে যায়, আর জিনিসপত্রে যা কিছু ধুলো লাগে তা তিনি নিজের হাতে ঝেড়ে ঝুড়ে সাফ করেন। তৃতীয় মেয়ে বালিশের আচ্ছাদন, আসন, মোজা, কাপড় প্রভৃতি নানাবিধ সেলাইয়ে নিযুক্ত হন। চিঠিপত্র লেখেন, একদিন বাজনা ও গান অভ্যাস করেন। বাড়ির মধ্যে তিনিই গাইয়ে বাজিয়ে। আজকাল স্কুল বন্ধ, ছোট ছেলেটি ও মেয়েটি ভারী খেলায় মগ্ন। 1:30টার সময় আমাদের লাঞ্চ খাওয়া সমাপন হলে আবার যিনি যার কাজে নিযুক্ত হন। এই সময় ভিজিটরদের আসবার সময়। হয়তো মিসেস ক তার স্বামীর এক জোড়া ছেঁড়া মোজা নিয়ে চশমা পরে ড্রয়িং রুমে বসে সেলাই করছেন। ছোট মেয়ে একটি পশমের জামা তার ভাইপোর জন্যে তৈরি করে দিচ্ছেন। মেজ মেয়েটি একটু অবসর পেয়ে আগুনের কাছে বসে হয়তো গ্রিনের লিখিত ইংরেজ জাতির ইতিহাস পড়তে নিযুক্ত। বড় মিস ক হয়তো তার কোনো আলাপির বাড়িতে ভিজিট করতে গিয়েছেন। 3টের সময় হয়তো একজন ভিজিটর এলেন। দাসী ড্রয়িং রুমে এসে নাম উচ্চারণ করলে মিস্টার ও মিসেস এ বলতে বলতে ঘরের মধ্যে তাঁরা দুজনে উপস্থিত। মোজা জামা রেখে বই মুড়ে গৃহিণী ও তার কন্যারা আগন্তুকদের অভ্যর্থনা করলেন। আবহাওয়া সম্বন্ধে পরস্পরের মতামতের ঐক্য নিয়ে আলাপ শুরু হলো। মিসেস এ বললেন, মিস্টার এক্সের 43 বৎসর বয়সে হাম হয়। হাম হয়েছিল বলে তিনি 4 দিন আপিসে যেতে পারেননি। কাল আপিসে গিয়েছিলেন। তার হামের প্রসঙ্গে আপিসের লোকেরা তাকে নির্দয় রূপে ঠাট্টা করতে আরম্ভ করেছে। অন্যেরা লোকটি সম্বন্ধে দরদ প্রকাশ করলে এই কথা থেকে ক্রমে হাম রোগের বিষয়ে যত কথা উঠতে পারে উঠল। মিস ক খবর দিলেন মিস্টার জ এর 3য় ছেলেটির হাম হয়েছে। তার থেকে কথা উঠল যে মিস্টার জয়ের যে এক পিতৃব্য বোন মিস ই অস্ট্রেলিয়ায় আছেন, তার ক্যাপ্টেন বয়ের সঙ্গে বিবাহ হয়ে গেছে। এই রকম খানিকক্ষণ কথোপকথন হলে পর তাঁরা চলে গেলেন। বিকেলে হয়তো আমরা সবাই মিলে একটু বেড়াতে গেলুম। বেরিয়ে এসে 6:30টার সময় আমাদের ডিনার খেয়ে 7টার সময় আমরা সবাই মিলে ড্রয়িং রুমে গিয়ে বসি। আগুন জ্বলছে, ঘরটি বেশ গরম হয়ে উঠেছে। আমরা আগুনের চারদিকে ঘিরে বসলুম। একদিন আমাদের গান বাজনা হয়। আমি ইতিমধ্যে অনেক ইংরেজি গান শিখেছি। আমি গান করি, মিস ক বাজান। মিস ক আমাকে অনেকগুলি গান শিখিয়েছেন। কিন্তু প্রায় সন্ধ্যাবেলায় আমাদের একটু আধটু পড়াশোনা হয়। আমরা পালা করে 6 দিনে 6 রকমের বই পড়ি। বই পড়তে পড়তে একদিন প্রায় 11:30 12টা হয়ে যায়। ছেলেদের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেছে। তারা আমাকে আর্থার খুড়ো বলে। এথেল ছোট মেয়েটির ইচ্ছে যে আমি কেবল একলা তাঁরই আঙ্কেল আর্থার হই। তার ভাই টম যদি আমাকে দাবি করে তবেই তার দুঃখ। একদিন টম তার ছোট বোনকে রাগাবার জন্য একটু বিশেষ জোর দিয়ে বলেছিল, আমারই আঙ্কেল আর্থার। তখনই এথেল আমার গলা জড়িয়ে ধরে ঠোঁট দুটি ফুলিয়ে কাঁদতে আরম্ভ করে দিলে। টম একটু অস্থির, কিন্তু ভারী ভালো মানুষ, খুব মোটাসোটা, মাথাটা খুব প্রকাণ্ড, মুখটা খুব ভারী ভারী।
সে এক এক সময়ে আমাকে এক একটা অদ্ভুত প্রশ্ন করে। একদিন আমাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা আঙ্কেল আর্থার, ইঁদুররা কি করে? আঙ্কেল বললেন, তারা রান্নাঘর থেকে চুরি করে খায়। সে একটু ভেবে বললে, চুরি করে? আচ্ছা, চুরি করে কেন? আঙ্কেল বললেন, তাদের খিদে পায় বলে। শুনে টমের বড় ভালো লাগলো না। সে বরাবর শুনে আসছে যে জিজ্ঞাসা না করে পরের জিনিস নেওয়া অন্যায়। আর একটি কথা না বলে সে চলে গেল। যদি তার বোন কখনো কাঁদে, সে তাড়াতাড়ি এসে সান্ত্বনার স্বরে বলে, ওহ পুওর এথেল, ডোন্ট ইউ ক্রাই, পুওর এথেল। এথেলের মনে মনে জ্ঞান আছে যে সে একজন লেডি। সে কেমন গম্ভীরভাবে কেদারায় ঠেস দিয়ে বসে। টমকে এক এক সময় ভৎসনা করে বলে, আমাকে বিরক্ত করো না। একদিন টম পড়ে গিয়ে কাঁদছিল। আমি তাকে বললাম, ছি, কাঁদতে আছে? অমনি এথেল আমার কাছে ছুটে এসে জাঁক করে বললে, আঙ্কেল আর্থার, আমি একবার ছেলেবেলায় রান্নাঘরে পড়ে গিয়েছিলাম, কিন্তু কাঁদিনি। ছেলেবেলায়? মিস্টার ন ডাক্তারের আর এক ছেলে বাড়িতে থাকেন, কিন্তু তাকে দেখতে পাইনি। তিনি সমস্ত দিন আপিসে। আপিস থেকে এলেও তার বড় একটা দেখা পাওয়া যায় না। তার কারণ মিস ইর সঙ্গে তার বিয়ের সম্বন্ধ। তাদের দুজনে কোর্টশিপ চলছে। রবিবার দুবেলা প্রেয়সীকে নিয়ে তাকে চার্চে যেতে হয়। যখন বিকেলে একটু অবসর পান, প্রণয়িনীর বাড়িতে গিয়ে এক পেয়ালা চা খেয়ে আসেন। প্রতি শুক্রবার সন্ধেবেলা তাদের বাড়িতে তার নেমন্তন্ন। এই রকমের তার সময় ভারী অল্প। উভয়ে পরস্পরকে নিয়ে এমন সুখী আছেন যে অবসরকাল কাটাবার জন্যে অন্য কোনো জীবের সঙ্গ তাদের আবশ্যক করে না। শুক্রবার সন্ধেবেলায় যদি আকাশ ভেঙে পড়ে, তবু মিস্টার ন পরিষ্কার করে চুলটি ফিরিয়ে, পমেটম মেখে, কোট ব্রাশ করে ফিটফাট হয়ে ছাতা হাতে বাড়ি থেকে বেরোবেনি। একবার খুব শীত পড়েছিল আর তার ভারী কাশি হয়েছিল। মনে করলেন আজ বুঝি বেচারির আর যাওয়া হয় না। 7টা বাজতে না বাজতেই দেখি তিনি ফিটফাট হয়ে নেমে এসেছেন। যা হোক, আমার এই পরিবারের সঙ্গে খুব বন্ধুত্ব হয়ে গেছে। সেদিন মেজো মেয়ে আমাকে বলছিলেন যে প্রথম যখন তারা শুনলেন যে একজন ভারতবর্ষীয় ভদ্রলোক তাদের মধ্যে বাস করতে আসছে, তাদের ভারী ভয় হয়েছিল। যেদিন আমার আসবার কথা, সেই দিন মেজো ও ছোট মেয়ে তাদের এক আত্মীয়ের বাড়িতে পালিয়ে গিয়েছিলেন। প্রায় 1 সপ্তাহ বাড়িতে আসেননি। তারপর হয়তো যখন তারা শুনলেন যে মুখে ও সর্বাঙ্গে উল্কি নেই, ঠোঁট বিঁধিয়ে অলংকার পরেনি, তখন তারা বাড়িতে ফিরে এলেন। ওরা বলেন যে প্রথম প্রথম এসে যদিও আমার সঙ্গে কথাবার্তা কয়েছিলেন, তবুও 2 দিন পর্যন্ত আমার মুখ দেখেননি। হয়তো ভয় হয়েছিল যে কি অপূর্ব ছাঁচে ঢালাই মুখই না জানি দেখবেন। তারপর যখন মুখ দেখলেন তখন যা হোক, এই পরিবারে সুখে আছি। সন্ধেবেলা আমোদে কেটে যায়, গান বাজনা, বই পড়া। আর এথেল তার আঙ্কেল আর্থারকে মুহূর্ত ছেড়ে থাকতে চায় না।